আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ক্যাপ্টেন হাসিব হাসান খান সংলাপ প্রতিদিন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে 30শে ডিসেম্বর খুব সকালে 6টার সময় বেগম জিয়া আমাদের সকলকে ছেড়ে চলে গেছেন। আমরা রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। আজকে দেশনেত্রীর জন্য রাষ্ট্রীয় শোকের আজকে দ্বিতীয় দিন। আমরা সেই ধারাবাহিকতায় আমরা আজকে বেগম জিয়ার রাজনৈতিক জীবনের অনেক অজানা কথা জানার জন্যে আমরা স্টুডিওতে দুইজন আলোচককে আমন্ত্রণ করেছি। আমাদের সাথে রয়েছেন প্রফেসর মাহবুবুল্লাহ স্যার এবং রয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র অফিসার ডক্টর জিয়াউদ্দিন। স্যার, আপনাদের দুজনকেই এনটিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। স্যার, আপনার কাছে একটু আসি। স্যার, বেগম জিয়ার উপরে সবথেকে বেশি কাজ করেছেন আপনার ছোট ভাই। স্যার, উনি মারা গেছেন, না হলে তার কাছে আমরা সরাসরি জানতে পারতাম। তো বেগম জিয়ার অনেক বিষয় আমরা জানি, আবার অনেক বিষয় আমরা জানি না স্যার। তো আজকে আপনার কাছ থেকে জানতে চাই সেইগুলা যেগুলো স্যার আসলে আমরা সচরাচর জানি না স্যার। দেখুন, বেগম খালেদা জিয়ার জন্ম হয়েছিল জলপাইগুড়িতে এবং তার বাবা ইস্কান্দার সাহেব উনি সেখানে চা বাগানের ব্যবসা করতেন। স্যার, পাকিস্তান এবং ভারত দুটো পৃথক রাষ্ট্র হওয়ার পরে তিনি দিনাজপুরে চলে আসেন এবং সেখানেই তিনি তার ব্যবসা বাণিজ্য যা করার সেটা করেন। সেখানে তার বাড়িঘরও করেছেন। তো তার অনেক সন্তান, তার মধ্যে যিনি বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছেন তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া তার যে ব্যক্তিগত জীবন, সংসার জীবন, আমি যেটা জানি সেটা হচ্ছে উনি চমৎকার রান্না করতে পারতেন। রাষ্ট্রীয় দায়িত্বে আসার পর, দলের দায়িত্বে আসার পর এই কাজটা আর উনি করেন নাই, কিন্তু তিনি খুব চমৎকার রাঁধুনি। এক, দ্বিতীয়ত আপনার ঘর সাজানো, ইন্টেরিয়র ডেকোরেশন, এই ব্যাপারেও তার হাত চমৎকার। কোন ছবিটা কোথায় থাকবে, কোন দেয়ালে থাকবে, কতটুকু উপরে থাকবে, তারপরে অন্যান্য আসবাবপত্রগুলো কোথায় কিভাবে বসানো হবে, তার মানে একটা সুরুচির চরম উৎকর্ষ তার মধ্যে ছিল। একদিকে যেমন তিনি একজন অত্যন্ত রমণীয় রমণী ছিলেন, অন্যদিকে তার রুচিও ছিল অত্যন্ত চমৎকার। তার চয়েস, তার পছন্দ অপছন্দ, এগুলি খুবই চমৎকার ছিল। ছাত্র জীবনে স্কুলে যখন পড়েন তখন উনি আমারই সমবয়স্ক। তা আমাদের সময়ে যেটা হতো সেটা হলো স্কুলগুলোতে সোশ্যাল ফাংশন বলে একটা কথা ছিল। সোশ্যাল বা কোনো কোনো জায়গায় এটাকে কালচারাল ফাংশনও বলা হতো। বছরে একবার এরকম একটা অনুষ্ঠান হয় এবং সেই সব অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা কি করে, আবৃত্তি করে, ছোটোখাটো নাটক করে, গান গায়, নৃত্য ইত্যাদি তারা করে। তো বেগম খালেদা জিয়া চমৎকার নৃত্যশিল্পীও ছিলেন। এটা তার পরবর্তী জীবনে তাকে দেখে সেটা বোঝা যায় না এবং এজন্য তিনি শুধু তার নিজের স্কুলে না, অন্য স্কুলে গিয়েও প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তো এইগুলো তার ছোটোবেলার কাহিনী। তো জিয়াউর রহমান সাহেব যখন দিনাজপুরে পোস্টেড একজন ক্যাপ্টেন হিসাবে, তখন যে কোনোভাবেই হোক তিনি বেগম খালেদা জিয়াকে দেখতে পান। তখন তিনি কিশোরী। দেখার পরেই তিনি চিন্তা করলেন যে এই মেয়েটিকে তার বিয়ে করতে হবে। জি। এবং একেবারে সরাসরি
তার মায়ের কাছে গিয়ে প্রস্তাব দিলেন খালাম্মা বলে, এবং শেষ পর্যন্ত চিন্তাভাবনা করে তার অভিভাবক যারা তার বাবা মা সবাই রাজি হলো এবং খুব সাদামাটাভাবেই তাদের বিয়েটা অনুষ্ঠিত হয়েছিল। জি। তো এই থেকে তার সংসার জীবন শুরু। এবং পরবর্তীকালে আমরা অনেকেই জানি যে তিনি একজন রাষ্ট্রপতির স্ত্রী ছিলেন, ফার্স্ট লেডি যাকে বলা হয়। তিনি একজন সেনা প্রধানের স্ত্রী ছিলেন, তিনি একজন সেক্টর কমান্ডারের স্ত্রী ছিলেন, তিনি মুক্তিযোদ্ধার স্ত্রী ছিলেন, এবং তার স্বামী 1965 সালের পাক ভারত যুদ্ধের সময় লাহোর ফ্রন্টে যুদ্ধ করেন। পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল যে ভারতীয় ট্যাঙ্কগুলো লাহোর প্রায় দখল করার জন্য ঢুকে পড়ার উপক্রম হয়েছিল। এটা ছিল খ্যামকারান সেক্টরের ব্যাপার। জিয়াউর রহমান সাহেব বীর বিক্রমে লড়াই করলেন ভারতীয় আক্রমণের বিরুদ্ধে, এবং তার সঙ্গে যারা ছিল তারা ভারতীয়দেরকে পরাস্ত করতে সক্ষম হলো, এবং ভারতীয় কমান্ডারের ব্যক্তিগত রিভলভার সেটা তিনি ছিনিয়ে নিজ আয়ত্তে নিয়ে নিলেন। এবং নেওয়ার পরে আমরা এই কাহিনীটা অনেকে জানি না, সেটা হচ্ছে এটা তার নিজের কাছেই ছিল। পরবর্তীতে 1975 সালের 15ই আগস্টের অভ্যুত্থানের পর তিনি যখন সেনাপ্রধান নিযুক্ত হলেন, তখন তিনি আনুষ্ঠানিকভাবে এই রিভলভারটা বা পিস্তলটা সামরিক বাহিনীর ইয়ের জন্য কি বলে জাদুঘরের জন্য সেটা হস্তান্তর করলেন। সেই ছবিটা তৎকালীন অত্যন্ত জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকে বেরিয়েছিল, এবং ইত্তেফাকের প্রথম পাতায় সেই ছবিটা বেরিয়েছিল। তো আমার দৃষ্টিতে এই রিভলভার হস্তান্তর বা পিস্তল হস্তান্তর যাই বলি, তো সেটা ছিল অত্যন্ত, যেটাকে বলে সিম্বলিক, এটার প্রতীকী গুরুত্ব অনেক ছিল। সেই সময় প্রতিবেশী ভারত রাষ্ট্র এই পরিবর্তনটাকে মেনে নিতে পারছিল না। আর জিয়াউর রহমান সাহেব এই সরাসরি রিভলভারটা সেনাবাহিনীর মিউজিয়ামে হস্তান্তর করে এবং তার ছবি প্রকাশ করে, এবং এই রিভলভারটা কোন রিভলভার, কার কার কাছ থেকে নেওয়া হয়েছে সেটা দেখিয়ে তিনি জাতির কাছে একটা মেসেজ দিলেন। মেসেজটা হচ্ছে যে তিনি একজন যোদ্ধা, একটা দেশকে রক্ষা করার দায়িত্ব তিনি পালন করেন, এবং পরবর্তী দিনগুলিতেও তিনি সেভাবেই বাংলাদেশকে রক্ষা করার জন্য দায়িত্ব পালন করেন। ওই সময় উনি তার খেতাবও পেয়েছিলেন, পাকিস্তান সরকার তাকে খেতাবও দিয়েছিলেন। সেটা বলছি, এই খ্যামকারান সেক্টরে যুদ্ধের জন্য তিনি হিলালে জুরাত উপাধি পেয়েছিলেন। তো পাকিস্তানের সর্বোচ্চ হচ্ছে নিশানে হায়দার, যাই হোক সেটা তিনি পেয়েছেন। একজন সৈনিকের জন্য গর্বের বিষয় কি? আপনি একজন সৈনিক, তো গর্বের বিষয়টি হচ্ছে যে সৈনিক যখন সে যুদ্ধ করে এবং যুদ্ধে তার যে জয় হয়, বিজয় হয়, শত্রুকে যখন সে পরাস্ত করে, পর্যদস্ত করে, সেটা যেই শত্রু যেখানকারই হোক না কেন, তাতে সে প্রচণ্ড গর্ব অনুভব করে। জিয়াউর রহমান পাকিস্তান সীমান্তে শত্রুকে পরাস্ত করেছিলেন, তার থেকে তিনি গর্ব অনুভব করেছিলেন। আর পাশাপাশি বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ও আমরা ওখানে আসবো স্যার, আমরা একটু একইভাবে গর্ব অনুভব জি স্যার, আমি ওখানে আসবো স্যার। এখন বেগম খালেদা জিয়া এই রকম একজন কি বলে স্বামীর সঙ্গে ঘর করেছেন, তো তিনি তো দেখেছেন তার স্বামীর দক্ষতা, তার স্বামীর যুদ্ধ কৌশল এবং অন্যান্য কুশলতা উনি দেখেছেন, এবং তার তিনি সাক্ষী ছিলেন। যদি তিনি তার নিজস্ব কোনো স্মৃতি কথা লিখে যেতেন, তাইলে আমরা হয়তো অনেক ভেতরের অনেক কাহিনী জানতে পারতাম। স্যার একটু আপনার কাছে আসি। আপনি দেখেছেন যে
বেগম জিয়ার যে জানাজা হয়েছে সেখানে লক্ষ লক্ষ মানুষ, দেশের মানুষ তো এসেছেই, এবং সেই সাথে আমরা দেখেছি যে ভারতের থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন জয়শঙ্কর, পাকিস্তানের স্পিকার এসেছেন সর্দার আজাজ সাদিক, নেপাল থেকে এসেছেন, ভুটান থেকে এসেছেন। ওই সময় কিন্তু বেগম জিয়া ক্ষমতায় নাই, ক্ষমতার বাইরে থাকা অবস্থায় এই যে সমস্ত বিদেশের সকল দেশের প্রতিনিধিরা আসলো এবং বেগম জিয়ার প্রতি যে শ্রদ্ধাটা দেখালো, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? অনেক ধন্যবাদ। আমি ওই জায়গাটা যাওয়ার আগে প্রথমেই বলবো যে আমাদের সকলের অনেকেরই মা আমাদের ম্যাডাম দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি পরপরে চলে গিয়েছেন। আল্লাহ ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। জি, আমি প্রথমে যেটা বলতে চাই সেটা হলো ওনার অনেকগুলো, প্রফেসর বলছিলেন যে ওনার অনেকগুলো ক্যারেক্টারিস্টিক্স আছে। আমি প্রথমে যেটা বলবো সেটা হলো উনি একজন অত্যন্ত সাহসী এবং বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা। যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতা ঘোষণা করলেন, তারপরেই তো বেগম জিয়া তার 2 শিশু সন্তান সহ হাউস অ্যারেস্ট হলো। এই যে পুরো যে যুদ্ধের সময়টা উনি যেভাবে সাহসিকতার সাথে উনি এই 2 শিশুপুত্রকে সাথে ছিলেন এবং তাদের উনি ধৈর্য ধরেছেন, এবং এই যুদ্ধে উনি হাতে অস্ত্র নিয়ে অংশগ্রহণ করেননি, কিন্তু আর সবভাবে উনি অংশগ্রহণ করেছেন। এটা একটা ওনার জীবনের, আমি বলবো যে একটা বড় দিক। এরপরে উনি একজন অত্যন্ত সফল পত্নী। উনি যেভাবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে কিছুটা সাধন করতেন, উনি খুব অল্প পরিসরে সংসারকে যেভাবে সামলেছেন, ওনার সন্তানদেরকে ওনার স্বামীর ব্যবহৃত কাপড় চোপড়গুলোকে আবার অল্টার করে যেভাবে উনি ঠিকভাবে রেখেছেন, হ্যাঁ, উনি একজন অত্যন্ত মমতাময়ী মা এবং একজন দক্ষ গৃহিণী। তারপর আমাদের দেশ যখন আপনার স্বৈর শাসকে পুরোপুরি বিধ্বস্ত এবং দেশের রাজনীতি পুরোপুরি ছিন্ন বিচ্ছিন্ন, ওই সময় উনি যেভাবে রাজনীতিতে যোগ দিয়েছেন, একজন গৃহবধূ থেকে রাজনীতিবিদ হয়েছেন এবং দেশকে একটা নতুন জায়গায় উনি নিয়ে এসেছেন, এবং স্বৈর শাসককে ওনার যে নির্ভীক একটা রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমরা বলি আপসীর নেত্রী, যে কারণে না, আমি যেটা জানতে চাচ্ছি যে এই যে সব প্রতিবেশী সকল রাষ্ট্র, আমি এখানে যাচ্ছি, তো এগুলোর মাধ্যমে এবং শেষ পর্যন্ত উনি 2বারের প্রথম সফল, 3বারের সফল প্রধানমন্ত্রী বাংলাদেশের। উনি নিজেকে একটা বলতে পারেন যে স্ট্যাবিলিটি, তারপরে আপনার রিজিওনাল কোঅপারেশন, রিজিওনাল কানেক্টিভিটি, হ্যাঁ, এবং আস্থা, এগুলোর উনি নিজেকে একটা মধ্যমণির স্থানে উনি নিয়ে এসেছেন। এবং যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যে ওনার জানা যায় লাখ লাখ, আমার মনে হয় যে কাউন্ট করার মতো আমাদের তেমন কোনো যন্ত্র নাই, শুধুমাত্র রাস্তাঘাটে নাম। তিনি বলেছিলেন যে বিদেশে আমাদের বন্ধু আছে কিন্তু আমাদের কোনো প্রভু নাই। তো ওনার যে আপনার পররাষ্ট্র নীতি, হ্যাঁ, এবং উনি মারা যাওয়ার পরে বিএনপি কিন্তু কাউকেই আমন্ত্রণ জানায়নি ওনার জানাজার আগে, হ্যাঁ, আসার জন্য কাউকে আমন্ত্রণ জানায় নাই। সরকার আমাদের যে ফরেন অফিস, হ্যাঁ, তারাই এই ব্যবস্থাগুলো করেছে। কিন্তু ইন্ডিয়ার আপনার জয়শঙ্কর বা পাকিস্তানের স্পিকার, মালদ্বীপ, ভুটান, নেপাল, হ্যাঁ, ওনারা এসছে আমাদের নেতৃবৃন্দ, আমাদের অ্যাক্টিং চেয়ার জনাব তারেক রহমানের সাথেও ওনারা সাক্ষাৎ করেছেন এবং সবাই বিএনপির সাথে কাজ করার একটা যে আগ্রহ বাসনা, এটা ওনারা ব্যক্ত করেছেন। ভারত একটা শোক, এবং এটা যে ব্যক্ত করেছেন তার প্রধান কারণ বিএনপি তো এখন ক্ষমতায় নেই, বিএনপি সরকার চালাচ্ছে না, বিএনপি একটা বিরোধী দল। আগামীতে বাংলাদেশের জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার আনবে কিনা তাও কেউ জানে না, হ্যাঁ, কিন্তু না জেনেই ওনারা যেভাবে বিএনপিকে আস্থায় নিয়েছেন, আমি বলবো যেটা বাংলাদেশের জন্য একটা বড় পাওয়া, এবং বাংলাদেশের যে ভবিষ্যতে যে রিজিওনাল কানেক্টিভিটি বা রিজিওনাল কোঅপারেশনকে আগায় নেওয়ার জন্য যে বিএনপি একটা বড় ভূমিকা পালন করবে, এটির আমি বলবো যে এটা একটা পূর্বাভাস। স্যার, আপনার কাছে একটু আসি স্যার, আপনি বলেছেন যে জেনারেল জিয়া ওয়াজ ফাইটিং ম্যান এবং উনি পাকিস্তানের সাথেও যুদ্ধ করেছেন। আবার 71 সালে যখন পাকিস্তানের উনি ট্রেনিং করেছেন, যে পাকিস্তানের পক্ষে উনি যুদ্ধ করেছেন, সেই পাকিস্তান যখন আমাদের বাঙালিদের উপরে আক্রমণ করেছে তখন এই জেনারেল জিয়া পাকিস্তানিদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন এবং উনি যুদ্ধ করেছেন এবং 71-এর যে স্বাধীনতা ঘোষণা, আই রিভল্ট,
এটা সবার আগে উনি দিয়েছেন এবং বেগম জিয়া তার সাথে ছিলেন স্যার। আমরা স্যার জিয়াউর রহমানকে আজকে আলোচনা আনছি না স্যার, আমরা আনছি বেগম জিয়াটা। কিন্তু যখন এরশাদ সাহেব স্যার, যখন জেনারেল জিয়ার হত্যাকাণ্ডের পর যখন এরশাদ সাহেব চেয়েছিলেন যে সাত্তার সাহেবকে ক্ষমতায় রেখে এবং সাত্তার সাহেবকে ইলেকশন হওয়ার পরে সাত্তার সাহেব কাছ থেকে উনি ক্ষমতা নিয়ে নিলেন, তখন যে বেগম জিয়া সেই জেনারেল জিয়ার সেই ফাইটিং জিনিসটা তখন সে নিয়ে আসলেন এবং তখন কিন্তু এরশাদ সাহেবের বিরুদ্ধে তিনি দাঁড়িয়ে গেলেন এবং বিএনপির যে ভাঙ্গন শুরু হয়েছিল স্যার, এরশাদ সাহেব ক্ষমতা নেওয়ার পরেই বিএনপি থেকে অনেক নেতা বেরিয়ে গিয়েছিলেন, কিন্তু বেগম জিয়া রাজনীতিতে না আসলে হয়তো এই বিএনপি রাজনীতি দল হিসেবে থাকতো কিনা স্যার, আপনি একটু যদি ওই সুখ থেকে একটু বিশ্লেষণ দেখুন, করেন, স্যার। আপনার একটা কথার সঙ্গে দ্বিমত পোষণ করি স্যার সেটা হচ্ছে জিয়াউর রহমানের সঙ্গে তার যে জীবন, খালেদা জিয়ার, কিন্তু জিয়াউর রহমান থেকে তাকে বিচ্ছিন্ন করা যায় না। না স্যার, ওনাকে তো অবশ্যই তার জিনিসটাকে গ্রহণ করেছেন। ওনার জীবনের অনেক কর্ম, অনেক ভাবনা জিয়াউর রহমানের চিন্তা চেতনার দ্বারা প্রভাবিত, এটা বোধহয় অস্বীকার করার সুযোগ নাই স্যার। তবে তার মতো একজন গৃহবধূ যিনি ফার্স্ট লেডি হিসেবেও লাইমলাইটে যেভাবে আসার কথা ছিল, জিয়াউর রহমানের কারণে হোক বা ওনার অনীহার কারণে হোক, উনি কিন্তু সেভাবে জনসমক্ষে সেভাবে আসেননি। দু একটি ফরেন ভিজিট ছাড়া খুব একটা জনসমক্ষে তিনি আসেন নাই। তো এই ক্ষেত্রে যখন আমরা যেটা দেখলাম যে জিয়াউর রহমান যখন নিহত হলেন ব্যর্থ একটা সামরিক অভ্যুত্থানে, তারপরে দেশে একটা নির্বাচন হলো এবং সেই নির্বাচনে জাস্টিস সাত্তার প্রেসিডেন্ট হলেন, কিন্তু প্রেসিডেন্ট হয়ে তিনি তার সরকারটা চালাতে পারলেন না, বিশেষ করে এরশাদের হস্তক্ষেপের জন্য। এবং এরশাদ বলে আসছিলেন যে রাজনীতিতে সামরিক বাহিনীর অংশীদারিত্ব থাকতে হবে, এই তত্ত্ব তিনি দিতে শুরু করেছিলেন এবং প্রকাশ্যে প্রেস কনফারেন্স করে উনি এসব কথাবার্তা বলেছিলেন, যেগুলো একজন সেনা অফিসারের জন্য বা সেনা প্রধানের জন্য যেসব উক্তি করা, এই ধরনের উক্তি করা একেবারেই বেআইনি। তো যাই হোক, এক পর্যায়ে এরশাদ সাত্তার সাহেবের সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করল এবং দেশে সামরিক আইন জারি করল। এই জারি করার পর বিএনপি তো ক্ষমতার বলয়ের মধ্যে সৃষ্টি হয়েছে এবং বিএনপিতে অনেক ধরনের স্রোত মিলিত হয়েছে। বিএনপিতে যেমন বামপন্থী ন্যাশনাল পার্টির লোকেরা ছিল, বিএনপিতে তেমনি মুসলিম লীগ থেকে আসা লোকজনও ছিল, এছাড়া আওয়ামী লীগেরও কিছু লোকজন এর মধ্যে ছিল, আরও অন্যান্য ছোটোখাটো দল বা ব্যক্তি এর মধ্যে ছিলেন। তো স্বাভাবিকভাবে এই অল্প সময়ের মধ্যে দলটা, যেটাকে আমরা বলি হোমোজেনাস একটা পার্টি হওয়া, সেইটা সম্ভব হয়নি এবং না হওয়ার ফলে সেখানে জিয়ার অনুপস্থিতিতে অন্তর্দ্বন্দ্ব দেখা দেয় এবং অন্তর্দ্বন্দ্ব দেখা দেয় লিডারশিপের প্রশ্নে। তো এইরকম একটা ক্রাইসিস যখন পার্টিতে চলছিল, তখন পার্টির বিশেষ করে যারা তরুণ ছিলেন, এর মধ্যে ব্যারিস্টার মওদুদ আহমদও ছিলেন। স্যার, আপনি বলছিলেন যে কিভাবে বেগম জিয়া রাজনীতিতে আসার পর যে সমস্ত চ্যালেঞ্জ উনি ফেস করেছিলেন স্যার, সেখানে একটু যাই হোক, সেটা হচ্ছে তখন তিনি এই বিএনপি দলের লোকজনদের ডাকে সাড়া দিয়ে বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্ট হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং এই সিদ্ধান্ত তিনি নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার 7 মাস পর এবং প্রথমেই তিনি চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেননি, তিনি সাধারণ সদস্য হয়েছেন এবং নিয়ম মেনে পর্যায়ক্রমে তিনি চেয়ারপারসন হয়েছেন। চেয়ারপারসন হওয়ার পরে যেটা উনি যেই ভূমিকা, তার যে সংগ্রামী ভূমিকা, সেটা হচ্ছে এরশাদের স্বৈরশাসনকে হটানোর প্রাণপণ লড়াই। এই লড়াইতে তিনি আপোষহীন ছিলেন
2-3টা ঘটনা জানি আমরা। তো একটা ঘটনা হচ্ছে 86 নির্বাচন। 86 নির্বাচনের মধ্য দিয়ে এরশাদ তার শাসন ব্যবস্থাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছিল। শেখ হাসিনা চট্টগ্রামের জনসভায় বলল যে এবারের নির্বাচনে যারা অংশগ্রহণ করবে তারা হবে জাতীয় বেঈমান। তিনি ঢাকায় ফিরে আসতে এক রাতের মধ্যেই, ভোর না হতেই ঘোষণা করলেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং তার সঙ্গে সঙ্গে জাতীয় পার্টি জামাতে ইসলামীও তাকে অনুসরণ করলো। তা আমি এটাকে যেভাবে ব্যাখ্যা করি সেটা হচ্ছে, জামাতে ইসলামী এদেশের রাজনীতিতে অংশগ্রহণ করে তারা একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছিল, এবং এই আইডেন্টিটি ক্রাইসিস তারা মনে করেছিল আওয়ামী লীগের পদাঙ্ক অনুসরণ করলে সেই ক্রাইসিস থেকে তারা 71-এর ওই যে 71-এর ঘটনার কারণে সেই ক্রাইসিস থেকে তারা বেরিয়ে আসতে পারবে। তো যাই হোক, বেগম খালেদা জিয়া কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করলেন না। এরপরে এরশাদের আমলে যত নির্বাচন হয়েছে কোনো নির্বাচনেই তিনি অংশগ্রহণ করেননি। আর তিনি রাজপথের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, এবং তার নেতৃত্বে একটা 7 দলীয় জোট গঠিত হয়েছিল। সেই সময় 3টা জোট ছিল, 7 দলীয় জোট, 8 দলীয় জোট এবং 5 দলীয় জোট, এবং এই 3টা জোটই নিজেদের মধ্যে সমন্বয় করে কর্মসূচি ঘোষণা করত। কিন্তু বেগম জিয়ার নেতৃত্ব গুণে যেটা হলো, এবং তার মধ্যে যে ক্যারিশমা ছিল, ক্যারিশমার বাংলা কী হবে বলা খুব মুশকিল। তো তার নেতৃত্বের যে মোহনীয়তা ছিল, সেই মোহনীয়তার কারণে তরুণরা তার প্রতি খুব আকৃষ্ট হয়, এবং তখন দেখা গেল বিএনপির ছাত্র সংগঠন বেশ সম্প্রসারিত হচ্ছে, বিকশিত হচ্ছে, এবং তারা ডাকসুর নির্বাচনে ইত্যাদিতে জয়লাভ। তো এই যে তরুণদের আশা, এর ফলে কিন্তু 90-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানও সাফল্য অর্জন করলো। তবে আমরা আমাদের দেশের ইতিহাসে যেটা আমরা দেখছি, যেটা আমরা 24-এর অভ্যুত্থানের সময়ও দেখেছি আর 90-এর অভ্যুত্থানেও দেখেছি, সেটা হচ্ছে সামরিক বাহিনীর সমর্থন গণ অভ্যুত্থানের প্রতি। আপনার 90-এর গণ অভ্যুত্থানের সময় সামরিক বাহিনী বলেছিল যে এরশাদের দায়িত্ব তারা আর নিতে পারবে না। তখন জেনারেল নুরুদ্দিন সাহেব ছিলেন চিফ অফ স্টাফ, এবং সামরিক বাহিনীর এই অবস্থান ফলে এরশাদও বুঝে গেলেন তার পক্ষে আর ক্ষমতায় থাকা সম্ভব না, এবং তিনি রেজিগনেশন দেওয়ার সিদ্ধান্ত করলেন। তারপরে একটা প্রক্রিয়া করে শেষ পর্যন্ত শাহাবুদ্দিন সাহেবের কাছে ক্ষমতাটা চলে গেল স্টেপ বাই স্টেপ। মাঝখানে মওদুদ আহমদ আসলেন, তারপরে শাহাবুদ্দিন সাহেব আসলেন, এবং শাহাবুদ্দিন সাহেব আসার পরে যেটা হলো, দেশে একটা নির্বাচন করতে হবে। তো সেই নির্বাচন করতে গেলে আপনার যে সরকার, সেটা একটা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকা পালন করতে পারে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে তখন ছিল না। কিন্তু জনসম্মতির মাধ্যমে বা সব দলের ঐক্যমতের মাধ্যমে সেখানে স্থির হলো এটা একটা তত্ত্বাবধায়ক সরকারই হবে। এবং এ থেকে যেটা আমরা, যে অভিজ্ঞতাটা আমরা পাই, অনেক সময় জনসম্মতি, উইল অফ দি পিপল, অলিখিত যদি থাকে এবং সেটা সংবিধানে না লেখাও যদি থাকে, দ্যাট বিকামস এ সর্ট অফ কনস্টিটিউশন। এইটা হয়, এবং সেইভাবে 91-এর ইলেকশনটা হয়েছে। 91-এর ইলেকশনটা, হ্যাঁ, 91-এর ইলেকশনের আগে একটা, বিশেষ করে আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা এবং সাংবাদিকরা, তারা ব্যাপকভাবে প্রচার করেছিল যে এই নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করবে, বিপুল ভোটে জয়লাভ করবে। আমরা মাত্র মুষ্টিমেয় কয়েকজন আমরা বলেছিলাম যে না, ফলাফল উল্টো হবে। তো এর সঙ্গে আমার সঙ্গে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রয়াত ভাইস চ্যান্সেলর প্রফেসর আরাই চৌধুরী, এরকম আমরা মুষ্টিমেয় 2-1 জন। তো যাই হোক, নির্বাচনের ফলাফল হলো। নির্বাচনের ফলাফলে দেখা গেল বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আর এই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পেছনে বেগম খালেদা জিয়ার 2টো উক্তি খুব বিরাট ভূমিকা পালন করেছে। তার একটা উক্তি এবং শেখ হাসিনার একটা উক্তি। ওনার উক্তি ছিল, ওদের হাতে গোলামীর শৃঙ্খল,
আমাদের হাতে স্বাধীনতার পতাকা। খুব সিম্বলিক কথা, খুব কাব্যিক একটা উচ্চারণ, কিন্তু এই উচ্চারণের মধ্য দিয়ে তিনি বলে দিলেন যে তিনি আধিপত্যবাদের কাছে মাথা নত করবেন না। জাতি তার কাছ থেকে একটা ইঙ্গিত পেয়ে গেল, একটা ইন্ডিকেশন পেয়ে গেল, এবং সেভাবেই কিন্তু ভোটগুলো মানুষ দিল। আর আরেকটা ঘটনা, সেটা হচ্ছে আপনার জাতির উদ্দেশ্যে বক্তৃতায় সেই সময় সব দলকেই রেডিও টেলিভিশনে দলের প্রধানকে ভাষণ দেওয়ার একটা সুযোগ দেওয়া হয়েছিল ইলেকশন উপলক্ষে। শেখ হাসিনা তার ভাষণে আপনার জিয়া রহমান সম্পর্কে খুব কটূক্তি করলেন, বললেন অখ্যাত মেজর, যে অখ্যাত মেজরের ডাকে স্বাধীনতা হয় নাই। এটা জনগণ পছন্দ করে নাই। এর ফলে যারা আওয়ামী লীগে ভোট দিত তার একটা অংশ আপনার মানে আওয়ামী লীগকে ভোটদানে বিরত হলো। তো এই দুটো ঘটনার ফলেই কিন্তু সেই সময় বিএনপির যে জয়, সেটা কিন্তু বিএনপি সেই সময় দল হিসেবে খুব সংগঠিত ছিল না, কিন্তু রাজনীতির শ্রেষ্ঠত্বের কারণে, আদর্শবাদের শ্রেষ্ঠত্বের কারণে বিএনপি সেই নির্বাচনে জয়ী হয়েছিল। স্যার আপনার কাছে একটু আসবো স্যার, যেমন আপনার কাছে আসি। বেগম জিয়া অনেক কাজ করেছেন দারিদ্র বিমোচনে এবং নারী ক্ষমতায়নের অনেক কাজ করেছেন। আপনি যদি একটু বিশ্লেষণ করে বলতেন। আমি খুব মন দিয়ে শুনছিলাম প্রফেসর মাহবুবুল্লাহ, উনি যেভাবে বেগম জিয়ার গৃহিণী জীবন থেকে শুরু করে একজন অত্যন্ত আপনার পাকা রাজনীতিবিদ এবং রাষ্ট্র নায়ক হিসেবে কীভাবে স্থাপন করলেন, খুব মন দিয়ে শুনছিলাম, আর শুনতে পারলে ভালো লাগতো। তা আপনার অর্থনৈতিক উন্নয়নের যে কথা যদি বলেন, আমি ব্যাপারটাকে এইভাবেই দেখি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি বাংলাদেশের আপনার বিভিন্ন রকম পলিসি, স্ট্র্যাটেজি, ইকোনমিক ডেভেলপমেন্ট বলেন, সোশ্যাল ডেভেলপমেন্ট বলেন, পরিবেশ, আপনার এনভায়রনমেন্ট কীভাবে ভালো রাখা যায়, এগুলোর একটা ভিত্তিপ্রস্তর উনি নির্মাণ করেছিলেন। এবং সেই ভিত্তিকে আমাদের ম্যাডাম খালেদা জিয়া, উনি এই ভিত্তিকে আরও মজবুত করেছেন, এটাকে সম্প্রসারিত করেছেন, এবং তার উপরে উনি বহুতল বিশিষ্ট বিল্ডিং তৈরি করেছেন। আপনি যদি দারিদ্র্য বিমোচনের দিকে দেখেন, যেটা আপনার ইকোনমিক ইমপ্রুভমেন্টের একটা বড় ইন্ডিকেটর, উনি যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হন 91 থেকে 96, যখন উনি দায়িত্ব নেন, আমাদের দেশে দারিদ্র্যের হার ছিল আপনার 53%। এবং ওই সময়টায় যে ইনস্টিটিউশনাল আমাদের কাঠামো, একেবারে ভঙ্গুর ইনস্টিটিউশনাল কাঠামোর মধ্যেই উনি 5 বছরে এই দারিদ্র্যকে কমিয়ে আপনার 53% থেকে উনি এটাকে নিয়ে আসেন 50%-এ। 56% ছিল আপনার 91-এ, সেখান থেকে 53%-এ নিয়ে আসেন। রিডাকশনটা দেখতে বেশ কম, 3%, কিন্তু আপনি যদি ওই সময়ের কনটেক্সট বিবেচনা করেন, ওই সময়ের বাংলাদেশের প্রাতিষ্ঠানিক কনটেক্সট বা আর্থিক কনটেক্সট, এটা ছিল একটা সিগনিফিক্যান্ট অ্যাচিভমেন্ট। পরের বার যখন 2001 থেকে 2006-এ উনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পেলেন, তখনই দারিদ্র্য বিমোচনে কিন্তু উনি একটা বিশাল আপনার ওনার অর্জন। 2001 সালে ছিল এইটা আপনার অলমোস্ট 50%, এবং 2006 সালে এটাকে উনি কমিয়ে নিয়ে আসলেন 41%-এ। হ্যাঁ, অলমোস্ট আপনার 9% রিডাকশন ইন 5 ইয়ার্স, হ্যাঁ, 2 পার্সেন্টেজ পয়েন্ট পার ইয়ার। এটা একটা বড় অর্জন ছিল। এছাড়াও যদি আপনি রেমিটেন্সের দিকে দেখেন, রেমিটেন্সে আপনার প্রথম টার্মে যে অ্যাচিভমেন্ট ছিল, দ্বিতীয় টার্মে 2001 থেকে 2006-এ এই 5 বছরের রেমিটেন্স বেড়েছিল 3 গুণেরও বেশি। হ্যাঁ, এটা একটা বাংলাদেশের জন্য বড় একটা অর্জন ছিল। এখন আসেন উমেন্স এম্পাওয়ারমেন্ট। আজকে যে আমরা দেখছি যে বাংলাদেশে ফার্টিলিটি রিডাকশনে একটা বড় সাফল্য বাংলাদেশ অর্জন করেছে। বাংলাদেশে উইমেন্স পার্টিসিপেশন ইন লেবার ফোর্স আপনার এখন মোটামুটি একটা ভালো জায়গায় এসেছে। আমাদের যে আরএমজি সেক্টর বিশেষ করে, এগুলো সব মেয়েদের উপরেই, মিলিয়নস অফ আপনার ইয়াং উইমেন তারা এটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমাদের যে স্কুলে যে এনরোলমেন্ট দেখেন, প্রাইমারি স্কুল বা আপনার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি স্কুল যে এনরোলমেন্ট, ইভেন কলেজ ইউনিভার্সিটি এনরোলমেন্ট, মেয়েরা অনেক এগিয়ে গিয়েছে। প্রাইমারি এনরোলমেন্ট ইন আপনার ফিমেল ইজ হায়ার দ্যান আপনার মেল চিলড্রেন। তো এইটা সম্ভব হয়েছিল যে 1992-93 সালে
ম্যাডাম খালেদা জিয়ার সরকার দেশব্যাপী সরকারের আপনার দায়িত্বে আপনার ফুড অর ক্যাশ ফর এডুকেশন নামে প্রোগ্রাম উনি শুরু করেছিলেন। এই প্রোগ্রামটা ছিল যে কোনো পরিবার যদি তার মেয়ে সন্তানকে স্কুলে পাঠায়, এর বিনিময়ে ওই পরিবার প্রতি মাসে খাদ্য সাহায্য পাবে অথবা ওর ইকুইভ্যালেন্ট আপনার অর্থ সাহায্য পাবে। এবং এই আপনার প্রোগ্রামের জন্যই সম্ভব হয়েছিল খুব কুইকলি আপনার উইমেন্স এনরোলমেন্ট স্কুলে সিগনিফিকেন্টলি বাড়ায় দেওয়া, তাদের ড্রপ আউটকে কমায় দেওয়া এবং পরবর্তীতে তাদের আপনার লেবার ফোর্সেসের পার্টিসিপেশনটা বড় ভূমিকা পালন করেছিল। আমি ওয়ার্ল্ড ব্যাংকে কাজ করা অবস্থায় আমি বেশ কয়েকটা দেশে দেখেছি যে এই ফুড ক্যাশ ফর এডুকেশন প্রোগ্রামকে তারা আপনার নিজের দেশে স্কেল আপ করেছে। নাইজেরিয়া ইজ দ্য লার্জেস্ট আপনার কান্ট্রি ইন আফ্রিকান কন্টিনেন্ট। ওখানে আমি দেখেছি, আমি গিয়েছি, হ্যাঁ, আমি অনেক পরিবারের সাথে আলাপ করেছি এবং তারা বলেছে যে কিভাবে তাদের আপনার বাংলাদেশ থেকে শেখা ওই প্রোগ্রাম তাদের সরকার যখন ওই দেশে ইমপ্লিমেন্ট করে কীভাবে তাদের মেয়েদেরকে আপনার উচ্চশিক্ষিত করেছে এবং মেয়েদেরকে ক্ষমতায়ন করেছে। বেগম জিয়া 10ম শ্রেণী ছাত্রী পর্যন্ত উনি অবৈতনিক করেছিলেন। জি, অবৈতনিক শুধু করেননি, যেসব পরিবার গরিব তারা যাতে তাদের মেয়েকে স্কুল থেকে তুলে না নেয়, কারণ সাধারণত এসব ঘর কি করে, তারা ওই মেয়েদেরকে আপনার এক ধরনের তারা লেবার হিসেবে ব্যবহার করে, হাউস হোল্ড লেবার, তারা ঘরের মাকে সাহায্য করে, হ্যাঁ, বা আর্লি ম্যারেজ, তাদেরকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়, হ্যাঁ। তো এইটাকে আপনার প্রিভেন্ট করা সম্ভব হয়েছিল। অবৈতনিক শুধু না, ওই পরিবারগুলো অর্থ এবং খাদ্য সাহায্য পেত। আমরা এটাকে বলি ফুড অর ক্যাশ ফর এডুকেশন। এই প্রোগ্রামটাই আপনার বড় একটা ভূমিকা পালন করেছিল আমাদের দেশের মেয়েদের যে ক্ষমতায়ন আজকে যে পর্যায়ে এসে পৌঁছেছে। আমরা অনেকেই মনে করি, শুধু আমরাই মনে করি না, অনেক আপনার সিস্টেম্যাটিক ইভ্যালুয়েশন দেখিয়েছে যে ওই প্রোগ্রামটা একটা বড় ধরনের ইম্প্যাক্ট আছে। স্যার, আপনার কাছে একটু আসি। আপনি বলেছেন যে বেগম জিয়ার জীবনটা সবসময় ঘটনাবহুল। তার যখন বিয়ে হয়, তারপরে তার হাজব্যান্ড যুদ্ধে যায় স্যার, যুদ্ধে যখন যান, তারপরে স্যার 71-এ আবার তিনি যুদ্ধে যান এবং বেগম জিয়া তার 2জন শিশু সন্তান সহ পাকিস্তানিদের কাছে বন্দী ছিলেন। এরপর স্যার 81-এ উনি বিধবা হন, মাত্র 36 বছর বয়স তখন। এবং জেনারেল জিয়া যে দলটা তৈরি করেছিলেন সেই দলটা বড় ধরনের ক্রাইসিসে পড়ে এবং ওই সময় যারা তরুণ ছিলেন রাজনীতিতে, তারা বেগম জিয়াকে রাজনীতিতে আসতে বলেন এবং উনি তাদের আহ্বানে সাড়া দিয়ে তিনি রাজনীতিতে আসেন এবং একটা দীর্ঘ সংগ্রামের পর তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন 90 সালে। কিন্তু 1/11 স্যার তার জীবনের সব থেকে কঠিন সময়টা আমরা মনে করি যে 1/11 স্যার, তখন আমাদের দুই দলেরই ভিতরে কিছু ষড়যন্ত্রকারী দুই নেত্রীকেই রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার একটা চেষ্টা করেছিলেন, -2 ফর্মুলা এনেছিলেন এবং সেই -2 ফর্মুলারই একটা অংশ হিসাবে প্রথমে শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয় এবং শেখ হাসিনার গ্রেপ্তারের পরপরই বেগম জিয়া তার প্রতিবাদ করেন এবং মারুফ কামাল সেই সময় প্রেস সেক্রেটারি, তার একটা প্রতিবাদ আমাদের সংবাদ প্রকাশিত হয়েছিলেন। এবং পরে আমরা যেটা দেখেছি যে শেখ হাসিনাকে একসময় শেখ হাসিনা বেরিয়ে আসে এবং বাইরে চলে যায়, দেশের বাইরে। কিন্তু বেগম জিয়াকে ওই 1/11 সরকার বিদেশে পাঠাতে সক্ষম হন নাই। তারা প্রথমে তার ছোট ছেলে কোকোকে গ্রেপ্তার করে, বড় ছেলে তারেক রহমানকে গ্রেপ্তার করে, অমানসিক নির্যাতন করা হয় তারেক রহমানের উপর। তারপরে তারেক রহমানকে বাই ফোর্স বিদেশে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু বেগম জিয়া যান নাই এবং বেগম জিয়া বলেছিলেন যে বিদেশের মাটিতে আমার কোনো ঠিকানা নাই, আমার মরলে আমি এই দেশেই মরব। এবং খুব সম্ভবত বেগম জিয়া যদি চলে যেতেন তাহলে -2 ফর্মুলা হতো। স্যার, আপনার কাছ থেকে শুনতে চাই। না, আপনি তো সব কাহিনী বলেই ফেললেন, আমার জন্য তার কিছু রাখেন নাই। যাই হোক, মানে সেটা হচ্ছে যে 1/11টা কেন হয়েছিল স্যার, এইটা আমরা বোঝার চেষ্টা করতে হবে আমাদেরকে। এইটা সেই সময় যেটাকে বলা যায়, এটা ছিল একটা ইন্দো আমেরিকান ডিজাইন স্যার, এবং দৃশ্যত মনে হয়েছিল যে এটা মূলত দুই নেত্রীর বিরুদ্ধেই পরিচালিত হচ্ছে, কিন্তু এসেনশিয়ালি এটা পরিচালিত হয়েছে বেগম খালেদা জিয়া এবং তার দল বিএনপির বিরুদ্ধে। এবং বিএনপির মফস্বল তৃণমূল কেন্দ্র থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত বহু নেতাকে গ্রেফতার করা হয়েছে।
আর বেগম খালেদা জিয়াকে আপনার যেটা চেষ্টা করা হলো বিদেশে পাঠানোর জন্য, অর্থাৎ পাকিস্তানেরও যে একটা অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতাটা এখানে বাংলাদেশের ক্ষেত্রেও রিপিট করা। তো এই অবস্থাতে বেগম খালেদা জিয়া কিন্তু একটা দৃঢ় অবস্থান গ্রহণ করলেন। তিনি বিদেশে যেতে রাজি হলেন না, এবং তার এই অবস্থানের ফলে আপনার তৎকালীন ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের পক্ষে তাকে বিদেশ পাঠানো সম্ভব হলো না। কিন্তু তার 2 ছেলেকে গ্রেফতার করা হলো। এর মধ্যে ছোটজন স্বাস্থ্যগতভাবে খুব দুর্বল ছিল, ফ্রেজাইল ছিল। তার গ্রেপ্তারের সময় বেগম জিয়া নিজে, আমি তার ভয়েস শুনেছি, সেটা হচ্ছে ওকে তো কিছু করলে ও মরেই যাবে, হ্যাঁ, ওকে যদি রিমান্ডে নেওয়া হয় তাহলে তো সে মারাই যাবে, এরকম একটা কথা ছোটজনের সম্পর্কে উল্লেখ করেছিলেন। আর বড়জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং গ্রেপ্তার করে তাকে এই নিরাপত্তা বাহিনীর যে হেফাজত, সেখানে যথেষ্ট টর্চার করা হয়েছে। আমরা একটা গল্প শুনি, একটা চেয়ারের গল্প শুনি, সেই চেয়ারে বসিয়ে কীভাবে তাকে ঘুরানো হয়েছে, এবং যাতে আপনার মাথা পর্যন্ত শূন্য হয়ে যায় এরকম একটা অবস্থা। আর তাকে উপর থেকে নিচে ফেলার যে একটা ব্যাপার ছিল, সেটার ফলে তার পিঠের মেরুদণ্ডের হাড় ভেঙে যায় এবং সে কার্যত পঙ্গু হয়ে যায়, প্রচণ্ড ব্যথায় সে কোঁকড়াতে থাকে। এরকম একটা অবস্থার মধ্য দিয়ে এই পরিবারটা গেছে, মা বন্দি আর ছেলেরা এইভাবে কারা নির্যাতন ভোগ করছে। তো সেই সময়ও বেগম খালেদা জিয়ার যে চারিত্রিক বৈশিষ্ট্য, তিনি কিন্তু কী বলে ধৈর্য হল নাই। তার মনোবল অত্যন্ত শক্তিশালী ছিল, দৃঢ় ছিল। তিনি জানতেন যে এইভাবে এই সরকার বেশি দিন টিকতে পারবে না। যখন 2 বছরের পর্যায়ে শেষ হয়ে আসলো, তখন এরা আপনার দেখলো যে তো ক্ষমতা হস্তান্তর তো করতে হবে, কিভাবে করা যায়। বাঘের পিঠে তো উঠছে, কিন্তু বাঘের পিঠ থেকে নামাটা তো অত সহজ না। এইখানে তারা কৌশল নিল যে 2 নেত্রীর সঙ্গেই তারা আলাপ করবে, আপনার খালেদা জিয়ার সঙ্গেও আলাপ করবে, একটা কম্প্রোমাইজে আসা যায় কিনা, শেখ হাসিনার সঙ্গেও আলাপ করবে, একটা কম্প্রোমাইজে আসা যায় কিনা। তো সে ব্যাপারে তারা আমাকেও অ্যাপ্রোচ করেছিল যে আপনি একটু মধ্যস্থতা করেন, হ্যাঁ, বেগম জিয়ার সঙ্গে অন্তত আমাদের একটা। তা আমি বললাম যে এটা কিভাবে হবে, কারণ উনি তো এখন কারাবন্দী, এবং নিশ্চয়ই তার কাছে যেতে হলে তোমাদের মাধ্যমে যেতে হবে এবং তোমরাও যাবে। তাহলে কি আমি তার কাছে, তার চোখে তোমাদের এজেন্ট হয়ে যাব? এটা আমার পক্ষে সম্ভব না। তোমরা যদি নিজেরা যা কিছু করতে পারো করো, সেটা তোমাদের ব্যাপার। তো তারা বেগম জিয়ার সঙ্গে অ্যাপ্রোচ করেছে। বেগম জিয়া কিন্তু তাদের ফাঁদে পা দেন নাই, এবং তাদেরকে কোনো রকমভাবে স্বীকৃতি দেওয়া বা লেজিটিমাইজ করা সেটা তিনি করেন নাই। কিন্তু শেখ হাসিনা তার পক্ষ থেকে ডক্টর গহর রিজভী নেগোসিয়েশনে ছিলেন, এবং সেই সময় যে নেগোসিয়েশন চলছিল আমরা সেগুলো শুনতে পাচ্ছিলাম, এবং সেই ব্যবস্থাতেই কিন্তু 2008-এর নির্বাচনটা হয়। এবং সেই 2008-এর নির্বাচনে কিভাবে আওয়ামী লীগকে ব্যাপকভাবে বিজয়ী করা যায় সেই ব্যবস্থা করা হয়। অনেক জায়গায় দেখা গেল এত ভোট পড়েছে যে ভোটারের চাইতে ব্যালটের সংখ্যা অনেক বেশি, অর্থাৎ সেইটাও একটা নির্বাচন ছিল যেখানে ম্যানিপুলেশন করা হয়েছিল। তো এইরকম অবস্থার মধ্যে দিয়ে বেগম খালেদা জিয়াকে যেতে হয়েছে, কিন্তু তিনি যেটাকে বলে ধৈর্য হারাও হননি, সাহসও হারাননি। তারপরে তার সঙ্গে আমাদের দেখা হয়েছে, উনি যখন জেল থেকে মুক্ত হলেন, মাত্র 30টা সিটে তার দল পেল, এবং তিনি জানতেন পরিণতিটা এরকমই একটা কিছু হবে, যে কারণে উনি ওনার সঙ্গে যারা ইলেকশন ক্যাম্পেইনে যেসব মহিলারা গিয়েছিল তাদের 2-1 জনের কাছে উনি বলেছিলেন যে আমাদেরকে ওরা 30টার বেশি সিট দেবে না। যে বাংলাদেশে যে সাজানো নাটক হয় এগুলি হলো তার দৃষ্টান্ত, এবং বাস্তবেও কিন্তু তাই হলো। তো তার মানে তিনি জানতেন, তার কাছে তথ্য ছিল যে এরকম একটা কিছু ষড়যন্ত্র হচ্ছে বা মারাত্মক কিছু হচ্ছে। তারপরেও অনেকে প্রশ্ন করে তাহলে কেন তিনি নির্বাচনে গেলেন। অনেকে থিওরি দেয় যে জামাতের চাপে তিনি নির্বাচনে গেছেন, কিন্তু কথাটা বোধহয় ততটা সত্য না।
এবং আসলে তিনি গেছেন যে তাকে আবার তার রাজনীতি, তার দলকে নতুন করে রিঅর্গানাইজ করতে হবে, Reorganize করতে পুনঃসংগঠিত সময় করতে হবে। প্রয়োজন। হ্যাঁ, এবং সেটার জন্য একটা সময় যাবে, যে এই সময়টা তাকে নিতে হবে, মানে এই ফাঁকটা তাকে ব্যবহার করতে হবে। ব্যবহার করতে হবে। হ্যাঁ, এটা একটা কৌশলের ব্যাপার ছিল। ভাই স্যার, আমি একটু ভাইয়ের কাছে আসি। বেগম জিয়া অত্যন্ত শিশুদেরকে পছন্দ করতেন এবং মহিলা বান্ধব একটা দেশনায়ক ছিলেন। এটাকে আপনি যদি একটু বিশ্লেষণ করতেন। আমি এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি ছোট্ট একটা কথা বলতে চাই। সেটা হলো, যেহেতু আমি একজন আমি চিকিৎসক, আমি চিকিৎসা করি না, কিন্তু আমি চিকিৎসক। জি, সেই জন্য ওনার যে চিকিৎসক দল আমার সাথে সবসময় একটা ভালো যোগাযোগ সবসময় ছিল। রাখেন, জি। তো আমি প্রায় প্রতিদিনই কথা বলতাম। 5ই আগস্টের আগের কথা, ওই সময় আমাদের ম্যাডামের স্বাস্থ্য সাংঘাতিক খারাপ ছিল। ওনাকে অচেতন অবস্থায় উনি ছিলেন আইসিইউ থেকে। উনি একটু ভালো হয়ে যখন কেবিনের ফ্লোতে আসলেন, আমাদের চিকিৎসক দলের 3-4 জন ম্যাডামের সামনে দাঁড়িয়ে কাচুমাচু করতেছে, কারণ ওদেরই ভয় লাগছে যে ম্যাডামের স্বাস্থ্য তো সাংঘাতিক ফ্রাজাইল, যখন তখন যে কোনো কিছু হতে পারে। উনি বুঝতে পেরেছেন ওরা খুব ভয় পেয়েছে। তো উনি ওদেরকে বলছে যে তোমরা তো ভয় পাও কেন, আল্লাহ আমাকে হাসিনার এই যে স্বৈরাচারী শাসন ব্যবস্থা, এটার পতন না দেখিয়ে আল্লাহ আমাকে মারবে না। তো হাসিনার পতন পর্যন্ত তোমরা ভয় পেও না, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখবে। দ্যাট গোজ ব্যাক টু সে যে উনি কতটা দৃঢ় মনোবলের অধিকারী ছিলেন। প্রফেসর সাহেব যে বলছেন, হ্যাঁ, যে ওনার সাহস এবং ধৈর্য, এটা একটা বড় আপনার নমুনা। তো শিশুদের ব্যাপারে আমি বলবো যে উনি যখন প্রথম 91-এ প্রধানমন্ত্রী প্রথমবারের মতো হলেন, উনি দুটি কাজ খুব, আমি মনে করি, শিশুদের জন্য সিগনিফিক্যান্ট। একটা কাজ হলো যে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেটা করেছিলেন মহিলা বিষয়ক মন্ত্রণালয়, উনি এটাকে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয় করলেন। এবং উনি বুঝতে পেরেছিলেন যে আমাদের বাংলাদেশের হিউম্যান ডেভেলপমেন্ট যদি আমাদেরকে বাড়াতে হয়, মানব সম্পদকে উন্নয়ন করতে হয়, তাহলে আমাদের শিশুদের স্বাস্থ্য, পুষ্টি এবং শিক্ষা, এই 3টে দিকেই নজর দিতে হবে। শিক্ষার কথা আগে বলেছি। স্বাস্থ্যের ব্যাপারে উনি প্রথমবারের মতো এই যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন 30 শয্যার, ওখানে উনি 20টা শয্যা যোগ করলেন, উনি 50 শয্যা করলেন দেশব্যাপী। উনি প্রাইমারি হেলথ কেয়ারকে স্ট্রেনথেন করলেন যাতে শিশু এবং মায়েদের স্বাস্থ্য ব্যবস্থা তাদের দোরগোড়ায় নিয়ে যাওয়া যায়। তারপরে যে কাজটা উনি করলেন, আমি তখন ওয়ার্ল্ড ব্যাংক না, আমি ব্রাকে কাজ করি, তখন বিশ্বব্যাংকের সাথে উনি নেগোশিয়েট করলেন যে বাংলাদেশে শিশুদের পুষ্টিমান বাড়ানোর জন্য ন্যাশন ওয়াইড প্রকল্প নিতে হবে। উনি ওনার যে এই মেধা দিয়ে উনি নেগোশিয়েট করলেন এবং বিশ্বব্যাংক প্রথমবারের মতো আমাদের সাউথ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় আপনার ইনভেস্টমেন্ট ইন নিউট্রিশন, হ্যাঁ, এবং সরকারের টাকা সহ ওনারা করলেন। 95-এ প্রোগ্রাম শুরু হলো। প্রোগ্রামটার নাম ছিল বাংলাদেশ ইন্টিগ্রেটেড নিউট্রিশন প্রজেক্ট। এই প্রোগ্রামের উদ্দেশ্যই ছিল 5 বছর নিচে যে বাচ্চাদের বয়স, তাদের পুষ্টি অভাব পূরণ করা এবং তারা যাতে ভবিষ্যতে আপনার একটা কি বলে প্রোডাক্টিভ পপুলেশন নিজেকে গড়ে তুলতে পারে এবং আমাদের দেশে হিউম্যান ডেভেলপমেন্টকে বাড়াতে পারে। এটাই ছিল এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য। আমরা আলোচনা একদম শেষে স্যার, আমরা একদম আলোচনা শেষে স্যার, আর 1 মিনিট আপনি যদি একটু স্যার বলেন যে উনি বলেছেন যে বেগম জিয়া বলেছিলেন যে শেখ হাসিনার পতন না হলে আমার ততদিন কারণ আল্লাহ মানুষকে স্যার সম্মান দেন এবং আল্লাহ মানুষকে লাঞ্ছিত করেন। সূরা ইমরানে আছে। যাই হোক, কোরআনে তো আছে স্যার, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযাল্লু মান তাশাউ। স্যার, আল্লাহ যাকে চান ইজ্জত দেন, যাকে চান আপনার কি বলে তার ইজ্জত কেড়ে নেন, যাকে চান তাকে সিংহাসন দেন, যাকে চান তার সিংহাসন কেড়ে নেন। তো এটা তো কোরআন শরীফে আছে এবং ইতিহাসে আমরা বারবার এইসব ঘটনার যেটাকে বলা যায় রিপিটিশন আমরা দেখেছি। তো বেগম খালেদা জিয়া, আমি বলবো যে তিনি যদি আরও 10 বছর বা 15 বছর বেঁচে থাকতেন, আমি অন্তত ব্যক্তিগতভাবে খুব খুশি হতাম। মাহাথির যদি এত বছর হায়াত পান বা নেলসন ম্যান্ডেলা যদি এত বছর হায়াত পান, কেন আমাদের খালেদা জিয়া পাবেন না? এটা আল্লাহর কাছে আমার একটা ফরিয়াদ। তো দ্বিতীয় কথা হচ্ছে যে তারপরেও তার জীবনটা সার্থক এই জন্য যে তিনি শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট খুনির পতন দেখে গেছেন, দেশ থেকে পলায়ন দেখে গেছেন, তার দলবল বাহিনীর পলায়ন দেখে গেছেন। এর চাইতে বড় প্রাপ্তি তার জন্য আর কিছু হতে পারে না। এবং শেষ যে বিদায়, সারা ঢাকা শহর জানাজার ময়দান হয়ে গিয়েছিল।
কত লক্ষ লোক এসছে তার শেষ প্রার্থনায় উপস্থিত হওয়ার জন্য, সেই সংখ্যা নির্ণয় করা কঠিন। তবে আমাদের জ্ঞান বিশ্বাস মতে, জানা মতে, এটা ছিল পৃথিবীর মধ্যে বৃহত্তম জানাজা। অনেকে বলেছেন স্যার যে ইট ইজ দ্য থার্ড লার্জেস্ট। থার্ড হলে ফার্স্ট কোনটা সেটা ইরানের দুইটা আছে স্যার। আচ্ছা, খোমেনির সম্পর্কে স্যার, বলা হয়। স্যার। যাই হোক, তারপরেও আমাদের দেশের কনটেক্সটে, আমাদের অবস্থার কনটেক্সটে তো এটা নিঃসন্দেহে একটা বিশাল ব্যাপার। স্যার। এবং এইটা আমি বলবো যে এই দেশের মানুষের তার জন্য যে দোয়া, তার জন্য যে ভালোবাসা, তার মঙ্গলের জন্য যে প্রার্থনা, এবং মৃত্যুর পরে আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন এবং বেহেশতের সর্বোচ্চ মাকামে স্থান দেন, সেইটা মানুষ কিন্তু দোয়া করেছেন, স্যার। অত্যন্ত আন্তরিকভাবে চেয়েছে। স্যার, আমাদের- শুধু তাই না, চোখের জলে চোখের পানি দিয়ে, অশ্রুসজল ভাবে চেয়েছে। স্যার, আমাদের আজকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা বেগম জিয়ার জীবনী নিয়ে আলাপ করছিলাম। স্যার বললেন যে মহান আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। এটার জন্য মহান আল্লাহর যে মানদণ্ড, সেটা মহান আল্লাহই জানেন। তবে আমরা মনে করি যে মহান আল্লাহ বেগম জিয়াকে যেই সময় নিয়ে গেছেন এবং তাকে যে সম্মান দিতে এই দেশের মানুষ পেরেছে, এবং তার সমাধি হয়েছে জেনারেল জিয়ার ঠিক পাশেই, এটা আল্লাহর ইচ্ছা না হলে সম্ভব হতো না। যদি ফ্যাসিস্ট সরকার থাকতো তাহলে অবশ্যই এই ঘটনাটা সম্ভব হতো না। সুতরাং আল্লাহর বিবেচনায় আল্লাহ তাকে ঠিক সময় মতন নিয়ে গেছেন এবং তিনি যে কর্ম করেছেন পৃথিবীতে তার যথার্থ সম্মান এবং মর্যাদা তিনি পেয়েছেন মহান আল্লাহর কাছ থেকে। এবং আমরা সকলে দোয়া করি তিনি যেন বেহেশতে যেতে পারেন এবং তার জীবনটা সার্থক হোক বেহেশতে যাওয়ার পরে। আমরা সেই দোয়া করে আজকে এই অনুষ্ঠান শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।